সো শুরু হলো আমাদের জার্নি হায়দ্রাবাদ টু ভাইজ্যাক, ভাইজ্যাক টু কলকাতা, পুরী হয়ে ব্রেক করে। তো সেদিনকে বিকেলবেলা শেষ হলো। আমি লাগেজগুলো বেসিক্যালি অনেকগুলো লাগেজ হয়েছিল বলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে প্যাকেজ অ্যান্ড মুভার্সে, আর বাকি সব জিনিস যেগুলো ধরুন আমাদের ক্যারি করবার মতো বালিশগুলো সেগুলো নিয়ে নিয়েছিলাম গাড়িতে। আমরা 3 দিন জার্নি করলাম হায়দ্রাবাদ থেকে। চলো শুরু করি আজকে ব্লগ। ভিডিওটা দেখেছো যে আমি অলরেডি আমার বেবিকে ভালো করে স্নান টান করিয়ে একদম মুছে টুচি রেডি করে রাখলাম, আর বেবি একদম শাইনিং হয়ে গেছে রীতিমতো, কারণ রেডি হচ্ছিল সেটা নিজের বাড়িতে চলে আসবার জন্য। আর বাবাকে দেখে তো অনেকটাই আনন্দ। চলো শুরু করি জার্নিটা জয় জগন্নাথ বলে। বেসিক্যালি হায়দ্রাবাদ থেকে যখন আমরা আসছিলাম হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে। ওটা ভিডিও করবার মতো ক্ষমতা ছিল না, কারণ তার আগের দিনকে সারা রাত আমাদের জেগে, কারণ ফ্যান ট্যানগুলো আমরা দিয়ে দিয়েছিলাম, আর প্রচণ্ড গরম আর মশার কারণে, প্লাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের না অন্য একটা বাড়িতে। তো সেই কারণে আমি জেগেছিলাম আর বাবা মা আমার সাথে জেগেছিল। বেশি দূর আমরা সেদিনকে যেতে পারিনি, গেছিলাম এপিরই কাছাকাছি, নাম আমি বলতে পারবো না, হোটেল গীতাঞ্জলি বলে আমরা রোড সাইডে থেমেছি, এবং পরের দিন সকালবেলা শুরু করেছিলাম জার্নি টুয়ার্ডস ভাইজ্যাক। ভাইজ্যাকের এই রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। গরম ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর রাস্তা। আর সাউথ ইন্ডিয়ায় প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম হনুমানজির মূর্তি আছে, প্লাস আমরা একটা জায়গায় বিবেকানন্দজিরও মূর্তি দেখেছিলাম ভাইজ্যাকে। এটা খুব সুন্দর মূর্তিটা, এবং ওখানে সবাই প্রণাম করে যায় এবং বলা হয় যে হনুমানজি রক্ষা করবেন আমাদেরকে সব বিপদ থেকে। এইগুলো যেন কফি প্লান্টেশন, এগুলো সব রাস্তায় মোড়ে মোড়ে এরকম সুন্দর পাহাড়, প্রত্যেকটা জায়গা মানে হাইওয়েতে সব জায়গায়। আর সঙ্গে চলছিল মিষ্টি গান, সুন্দর সানি ওয়েদার, আর সঙ্গে ছিলেন ভোলে বাবা, লোকনাথ বাবা এবং প্রত্যেকটা ভগবান, যিনি আমাদেরকে সেফলি বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। 1300 কিলোমিটার আমার আর বাবার পক্ষে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে চলে আসবো, কিন্তু বাবা তো বাবাই, স্টাবন্ড এবং সবসময় আমার সাথে, আমার পাশে। মা পেছনে বসেছিল আর আমি আর বাবা দুজনে পাল্লা মিলিয়ে গাড়ি চালাচ্ছিলাম। দেখো ভাইজ্যাক তখনও পৌঁছয়নি, মানে বিশাখাপট্টনম তখনও পৌঁছয়নি। এই হচ্ছে বিবেকানন্দজির মূর্তি। যেহেতু গাড়ি চালাচ্ছিলাম সেই জন্য আমি দূর থেকে ততটুকুনি পেরেছি তুলেছি। আবার শুরু করলাম জার্নি। এবার পড়ে গেলাম চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়েতে, সেটাও টুয়ার্ডস বিশাখাপট্টনম যায়। যেরকমভাবে ম্যাপ আমরা ফলো করেছি সেরকমভাবেই আমরা পৌঁছে গেছি সেফলি। তো বাবা আর মা বলছিল যে আসবার সময় ওরা অন্য রুট দিয়ে এসছে, বাট দেন স্টিল এই রুটটাও দারুণ, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম পুলিশ পোস্টও ছিল, খাবার জায়গাও ছিল, কোনো প্রবলেম হয়নি। আর এই হচ্ছে সাউথ ইন্ডিয়ার সৌন্দর্য। একটু হলে বোর হয়ে গেছিলাম, তো রাস্তায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে চা জল খাবার খেয়ে আবার শুরু করলাম নিজেদের জার্নিটা। এই জার্নিতে আমাকে শেখানো হচ্ছে পেশেন্স আর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস আই ক্যান অলসো, রাদার উই ক্যান অলসো, বিকজ এই জার্নিটা খুব একটা কিন্তু ইজি নয়। পৌঁছে গেলাম বিশাখাপট্টনম, 35 kilometers away where we were standing right now, but তোর জোরে আমার
সারথী আমার বেবি আমাদেরকে সাবধানে পৌঁছে দিয়েছিল বিশাখাপট্টনম। এবং অন দ্য ওয়ে এত সুন্দর জায়গাটা যে আমি পারলাম না ভিডিওটা কাট করতে। আর এই হচ্ছে সেই সুস্বাদু জায়গা, নাম হচ্ছে সুন্দরী আম, আর তার সুগন্ধ সারা আকাশ বাতাস ভরিয়ে। যদি তোমরা কখনো সাউথ ইন্ডিয়া যাও আমের সময়, প্লিজ হাইলি রেকমেন্ডেড সুন্দরী আমটাকে টেস্ট করবার জন্য। রিজিউম করলাম জার্নিটা, পৌঁছে যাচ্ছি বিশাখাপট্টনমের দিকে। যত এগোচ্ছি তার সৌন্দর্য আর রূপ যেন খুলে আমাদের সামনে চলে আসছে। আর প্রকৃতির এই সুন্দর সবুজ রূপ কলকাতা বা আনুষঙ্গিক সিটিতে তো দেখা যায় না। দেখতে আমার এত ভালো লাগছিল যে বলার কথা নয়। যেহেতু গাড়ি চালাচ্ছিলাম তো সমস্ত ভিডিওস আমার ক্লিয়ারলি হয়তো আসেনি, মানে কিছুটা রিল টাইপের ভিডিও, কিছুটা এমনি ভিডিও, ইউটিউব ভিডিওর মতো এসছে। আর সিরিয়াসলি পুরোটা ভিডিও করবার মতো নয়, কারণ এরকম দু সাইড দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তাগুলো একটু উঁচু নিচু। তো যখন তোমরা চালাবে তখন একটু দেখে নেবে যাতে রাস্তাটা যে সোজা রাস্তা, তো কোনো প্রবলেমই হবে না, বাট দেন স্টিল একটু দেখে নেবে সাবধানে যারা আসছো হায়দ্রাবাদ থেকে কলকাতায়, তো সেই রাস্তাটা যেন ভালো করে দেখে নিয়ে আসো। যাই হোক, চলো একটু গান শুনতে শুনতে এগিয়ে যাওয়া যাক। আমরা কলকাতার বাসিন্দা, আমরা কখনো সেরকমভাবে সাউথ ইন্ডিয়া ঘুরতে যাইনি, কিন্তু যদি নিজের ভেতরে ইচ্ছে এবং পজিটিভ ভাইব থাকে, আমার মনে হয় সমস্ত কিছু অ্যাচিভ করা সম্ভব। এই জার্নিটা আমাকে যেরকম আগেও বললাম পেশেন্স শিখিয়েছে, অ্যাট দ্য সেম টাইম শিখিয়েছে যে কোনো কিছুই ইম্পসিবল না। যদি আমরা চেষ্টা করি তো আমরা সব কিছু করতে পারি। হয়তো রকেট চালাতে পারবো না কারণ আমরা সাধারণ মানুষ, কিন্তু রকেটও সাধারণ মানুষই চালায়। যাই হোক, এই সুন্দর ওয়েদারটা, আর খুবই গরম ছিল, অ্যারাউন্ড 35-40 ডিগ্রি ছিল, আর আমাদের পেয়েছিল মারাত্মক খিদে। কারণ সকালবেলা আমরা চা বিস্কিট আর একটুখানি ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম, কারণ আমরা ওয়েট করতে চাইছিলাম না। আর পৌঁছে গেলাম দেখতে দেখতে বিশাখাপট্টনম। এটা আমাদের স্টপ ছিল, বাট আমাদের থাকবার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা যতটা পারবো তাড়াতাড়ি এগিয়ে যেতে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা চেষ্টা করছিলাম যাতে এপিটা ক্রস করে যেতে পারি। এই বাবা চালাচ্ছে, আমি চালাচ্ছিলাম। অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড একসাথে, আর আমাদের একটা ফ্যামিলি টাইমও সুন্দর। তাই বলছি, ঝগড়া নয়, অশান্তি নয়, যদি আমরা শান্তি মনে সবাই একসাথে হাত ধরে এগোই, এই পৃথিবীটা একটা অন্যরকম হবে। ছোটবেলা থেকেই মা বলতো যে যেটা তোমার হবার, যেটা তোমার জন্য, সেইটাই তোমার হবে, কিন্তু তোমাকে চেষ্টা করে যেতে হবে। তো মার এই কথাগুলো তখন আমি অত মানতাম না, পাকা বুদ্ধি ছিল না। আমি ভাবতাম সব হবে আমার জীবনে। কিন্তু সত্যি বলতে এই জার্নিটা, এই যে টোটাল কলকাতার বাইরে গিয়ে প্রথমবার চাকরি করা, সমস্ত ডিসিশন নিজের হাতে নেওয়া,
সেলফ মেড হয়ে ওঠা, তারপরে এই লম্বা জার্নিটা, হয়তো বাবা মা ছিল কিন্তু কিছু কিছু সময় বাবা মাদের ডিসিশন হয়তো তারা নিতে পারে না, তখন আমাদেরই নিতে হয় ডিসিশন, বা আমাকেই নিতে হয়েছে ডিসিশন। সেই সমস্ত কিছু আমাকে একটা অন্যরকম মানুষ তৈরি করে দিয়েছে। এই জার্নিটা মনে হয় আমাদের সত্যি দরকার। জানি না আবার তিনজনে মিলে একসাথে কোথাও এরকম ডেজ কাটাতে পারবো কি না। একান্ত আমরা যেখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, যাই হয়ে যাক না কেন শুধু আমরাই ছিলাম, মানে আমি আর বাবা মা। এটা আমার ভীষণ প্রেশাস একটা জার্নি ছিল ফ্রম হায়দ্রাবাদ টু কলকাতা। সব কিছু হয়ে যাওয়ার পর পেটে যেন ডন বৈঠক মারছিল ইঁদুরগুলো, তাই খেয়ে নিলাম। খুব সিম্পল খাবার, কিন্তু খুব সুস্বাদু খাবার ছিল। বিশ্বাস করো, আমি লিঙ্কে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওদের রেস্টুরেন্টের নামটা। ভাইজ্যাগে যারা যাবে, হাইলি রেকমেন্ডেড একটা রেস্টুরেন্ট। আর স্পেশালি আমরা স্পাইসি খেতে পারি না, তাই জন্য আর জার্নিও করছিলাম বলে ওদের কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে নন স্পাইসি বানিয়ে দিতে, এবং দুর্ধর্ষ খাবার খেয়েছিলাম হচ্ছে একটু কর্ন ভাজি, আর খেয়েছিলাম হচ্ছে ভাত, ডাল আর একটা তরকারি। ব্যাস, সিম্পল খাবার খেয়ে আবার এগিয়ে গেলাম আমাদের জার্নিতে। দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, মানে ইট ওয়াজ আ সানসেট উইচ ওয়াজ হ্যাপনিং, অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইট। কেউ যদি এই সুন্দর ফুলের নাম জানো তো কমেন্ট বক্সে জানাও। আর আমি ঠিক জানি না, এটা আমি হায়দ্রাবাদেও দেখেছি, বা দেন হায়দ্রাবাদে আমাদের বাড়ির উল্টো দিকেই এরকম আর কি ফুল হয়েছিল, এবং খুব মিষ্টি একটা গন্ধ। সানডাউন হচ্ছিল, সানসেট হচ্ছিল, আর এই হচ্ছে তার দৃশ্য। প্রথম থেকেই আমাদের প্ল্যানিং ছিল যে রাত্রিবেলা গাড়ি চালাবো না হাইওয়েতে, দো অলমোস্ট 15 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম এপি হাইওয়ে, মানে উড়িষ্যা বর্ডার পড়বো আমরা তখন। সেই সময় এই একটাই আর কি হোটেল আমরা দেখেছিলাম বাঁদিকে, মেঘনা কনভেনশন বলে, হাইলি রেকমেন্ডেড। ডিটেলস লিঙ্ক অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওদের সব কিছু হয়, এবং ওদের স্টাফেরা খুব ভালো, খাবারও খুব ভালো। আর আমরা এতটা টায়ার্ড ছিলাম যে আমরা আর ওয়েট করিনি। 8:30 নাগাদ ওদের ওখানে চেক ইন করে নিয়েছি, আর চেক আউট করেছিলাম সকালবেলা, দিয়ে রিজিউম করেছিলাম জার্নিটা। তো এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে, মানে ডে 3-তে, যেহেতু এটা ডে 1 আর ডে 2টা কভার করে দিয়েছে, সেই জন্য ডে 3-তে আমরা নতুন একটা ভ্লগ স্টার্ট করব। এই ছিল আমাদের রুম। এক রাতের জন্য এরকম সুন্দর রুম তোমরা পেয়ে যাবে যারা এপির দিকে যাবে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এই একটাই হোটেল ছিল, আর মা বলছে যে মা আর কোথাও যাবে না, হোটেল রুমেই থাকবে, বিকজ শি ইজ ডগ টায়ার্ড। পাপাও তাই হোটেল রুমে ফ্রেশ হয়ে বসে আমরা আরামসে ওখানে সেদিনও ভেজ খেয়েছিলাম, ভাত, ডাল আর তরকারি খেয়েছিলাম, সো দ্যাট পরবর্তীকালে আমাদের কোনো প্রবলেম না হয়, শরীরটা হেলদি রেখে পজিটিভ ভাইব নিয়ে কলকাতায় আসতে হবে। সো টেক কেয়ার, কিপ সাবস্ক্রাইবিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।